কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক। নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, 14 দলের বৈঠকের সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। অস্থিরতার প্রভাব, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সকাল 9টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নিহতদের জন্য আজ দেশজুড়ে কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে এ প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। ওই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। রাজধানীতে আজ 11 ঘণ্টা কারফিউ শিথিল। কি অবস্থা গণপরিবহনের, মানুষের চলাচলই বা কেমন? সার্বিক পরিস্থিতি জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিক, আপনি তো আছেন মহাখালী এলাকায়, সেখানে গণপরিবহনের কি অবস্থা দেখতে পাচ্ছেন বা মানুষের চলাচলই বা কেমন, এবং দূরপাল্লার বাস কি ছেড়ে যাচ্ছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাজিয়া, আমরা এখন রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং রাজধানীর পরিস্থিতি যদি বলি, 11 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে এবং সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং সেই হিসেবে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে, ধীরে ধীরে রাজধানীর যেই পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সকাল থেকে ব্যাপক গণপরিবহন আমরা রাস্তায় দেখতে পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন সড়কে আমরা যে অবস্থা, যানজটের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে, সে অবস্থা আমরা দেখতে পেয়েছি। এবং মহাখালী বাস টার্মিনালে এসে যে পরিস্থিতি দেখতে পেলাম, যে ঢাকা থেকে দূরপাল্লার যে গাড়িগুলো যাচ্ছে সেটিও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত কয়েকদিন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছিলাম যে কারফিউর কারণে কিন্তু রাজধানীতে গণপরিবহন একেবারেই কম ছিল, পাশাপাশি দূরপাল্লার গাড়িও কিন্তু খুব কম সংখ্যায় ছেড়েছে। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সকাল থেকে মহাখালী বাস টার্মিনাল দিয়ে কিন্তু অনেক গাড়ি ঢাকা ছেড়েছে, আমরা সেই পরিস্থিতি দেখতে পেয়েছি। অনেক সাধারণ যাত্রীর সাথেও আমরা কথা বলছিলাম যে তারা অনেকেই আটকা পড়েছিলেন, রাজধানীতে এসেছিলেন বিভিন্ন কাজে, যারা এই কারফিউর কারণে রাজধানী থেকে গাড়ি ছাড়েনি, সেক্ষেত্রে অনেকেই যেতে পারেনি, তারা আসলে সুযোগটি কাজে লাগাচ্ছেন এবং এখন ঢাকা ছাড়ছেন। পাশাপাশি অফিস খুলে যাওয়ার কারণে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত যেই গাড়ি রাজধানীতে চলাচল করে, ব্যক্তিগত গাড়ি বা সিএনজি, তার পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কিন্তু আজকে বেশি আমরা সড়কে দেখতে পাচ্ছি। তবে এর আগে যে বিষয়টি বললাম যে সকাল থেকে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। এর বাইরে যদি বলতে হয় যে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটি বুঝতে পারলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন এতদিন চলছিল, সেই আন্দোলনের আজকে কিন্তু একটি অংশ নতুন করে একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে সেই কর্মসূচিটি অনলাইন কেন্দ্রিক, অনলাইনে প্রচারণার জন্য সেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে রাস্তায় আসলে আজকে তার খুব একটা প্রভাব পড়বে না বলে মানুষ কিছুটা স্বস্তিতে আছে। তবে তারা যেটি প্রত্যাশা করছেন যে এই চলমান যে আন্দোলন বা সহিংসতার যে ঘটনাগুলো হচ্ছে, সেগুলো এড়িয়ে যেই সমস্যা সমাধানে যে বিষয়ে তারা আন্দোলন করছে তার একটি যৌক্তিক সমাধান সরকারও যেন সেই উদ্যোগ নেয় এবং ইতিমধ্যে সেই উদ্যোগটি নেওয়া হয়ে গিয়েছে। আপনি জানেন যে কোটা নিয়ে যেই আন্দোলনটি চলছিল, সেটি কিন্তু সরকার থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে মানুষ চাচ্ছেন একটি স্বাভাবিক পরিস্থিতি যেন দ্রুত সৃষ্টি হয় এবং আজকে রাজধানীর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি,
তাতে সেই পরিস্থিতি খুব দ্রুতই হয়তো স্বাভাবিক হয়ে যাবে সেমনটি আশা করা যাচ্ছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আজকের রাজধানীর সার্বিক পরিস্থিতি। শফিকুল হক, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে আজ 11 ঘণ্টা কারফিউ শিথিল এবং এই বিষয়ে সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সহকর্মী শফিকুল হক। এবার দেখে আসি খুলনার পরিস্থিতি। শিল্পনগরী খুলনায় গত কয়েকদিন ধরেই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। ফলে সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। খুলনার 0 পয়েন্ট এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। কারফিউ শিথিল থাকার কারণে বিশেষ করে আপনি জানেন যে এই সর্বশেষ গত যে কয়েকটা দিন খুলনাতে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। সে কারণে কিন্তু এখন গণপরিবহন সহ খুলনা অঞ্চলের যে মানুষের চলাচল সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আন্দোলন পরবর্তী সময়ে প্রথম দিকে যখন কারফিউ জারি করা হয় তখন কিন্তু মানুষের চলাচল, রাস্তাঘাটে গণপরিবহন চললেও মানুষের চলাচল অনেকটা কম ছিল, কিন্তু সর্বশেষ একেবারে যখন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে, নগরীতে খুলনায় যে ব্যক্তিগত পরিবহন সহ সকল ধরনের গণপরিবহনের চলাচল একেবারে স্বাভাবিক। যাত্রীদের সাথে কথা বলেছি, তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাচল করছে এবং আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রথম দিকে কারফিউর প্রথম দিকে যখন শিথিল করা হয় তখন কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বর্তমানে সর্বশেষ কয়দিন কিন্তু পরিবহনের যাত্রী কিন্তু মোটামুটি বেড়েছে। এখন অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে খুলনার দিকে যে যাত্রী চলাচল বলা যায়। খুলনার গণপরিবহন বলতে ঢাকা সহ 24টি রুটে যে পরিবহন চলাচল করে সব দিকেই মোটামুটি স্বাভাবিকভাবে পরিবহন চলাচল করছে এবং নগরীতেও ইজি বাইক সহ সকল পরিবহন স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে খুলনার 0 পয়েন্ট থেকে গণপরিবহনের চলাচল নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা আজ বাংলাদেশের উপর থাবা বসিয়েছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের এই বৈঠক হয় সোমবার বিকেলে গণভবনে। কোটা আন্দোলনের সময় সহিংসতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সময় বলেন, এই কয়দিনে বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, আর এর জন্য দায়ী জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এই বৈঠকে 14 দলের নেতারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে জামায়াত শিবির, তাই দলটিকে নিষিদ্ধ করতে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেন তারা। পরে গণভবনের গেটে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় 14 দলের নেতারাও জানান, জামায়াত শিবিরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে তারা প্রস্তাব দিয়েছেন। তারা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেবেন। আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামায়াত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক।
আমাদের প্রস্তাব দিয়েছি। আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন আর সহিংসতা ঘিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষা খাতে দেখা দিয়েছে স্থবিরতা। এতে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা সংশ্লিষ্টদের। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে বন্ধ প্রাথমিক, মাধ্যমিক সব পর্যায়ের স্কুল, কলেজ সহ পাবলিক প্রাইভেট সব ধরনের বিশ্ববিদ্যালয়। চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্ধ রাখা হয়েছে আগামী 1 আগস্ট পর্যন্ত। সব মিলে এক ধরনের স্থবিরতা চলছে শিক্ষা খাতে। শিক্ষকরা বলছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির আঘাত প্রথমেই আসে শিক্ষাঙ্গনে। আর কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের হওয়ায় এবারও এর ব্যতিক্রম হয়নি। এসএসসি পরীক্ষার্থীদের উপর একটা চাপ পড়ে গেল, তো সেটা পুরোটা মনে হয় অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আমাদের জন্য। এটা গ্যাপ পূরণ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তারা করে এটা নভেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে পরীক্ষা নেওয়ার জন্য, বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য। তখন অবশ্যই শিক্ষার্থীদের উপর চাপ পড়ে, সেটা নিতে পারার উপর চাপ পড়ে, সিলেবাসটাকে নতুন করে গুছাতে হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে উচ্চশিক্ষায় সেশন জট সহ দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা সংশ্লিষ্টদের। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের। আমরা দেখবো যে ঠিক আছে, একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য সেদিকে এগিয়ে যায়, এটাই আমি আস্থা রাখি। ওই মুহূর্তে একমাত্র হলো যে যাতে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করা। একই সাথে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মনে করেন তারা। আর্থিক সমস্যা হলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটা দেখব, আর মানসিক প্রবলেম থাকলে আমাদের একটা স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার আছে, সেটার মাধ্যমে দেখব। আর শিক্ষার কোনো সমস্যা থাকলে শিক্ষকরা আছে, আমরা সেইভাবে দেখব। আমরা তাদেরকে কিভাবে বুঝাতে পারি সেই সক্ষমতা, সেই দক্ষতা এবং সক্ষমতা আমাদের থাকতে হবে। এটাই আমাদের এই মুহূর্তে অত্যন্ত অপরিহার্য বলে আমি মনে করি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক পরিস্থিতি আর কারফিউয়ের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। 3 দিন বন্ধের পর লেনদেন শুরু হলেও পতন ঠেকানো যাচ্ছে না। এতে করে নতুন করে শঙ্কায় বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময় উপযোগী সিদ্ধান্ত ও বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে চাপে থাকা অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারেও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে গত সপ্তাহে 3 দিন বন্ধ থাকার পর গেল বুধবার থেকে লেনদেন শুরু হলেও পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এর মূল সূচক আগের সপ্তাহের তুলনায় 33 পয়েন্ট কমে ৫,৪১৪ পয়েন্টে দাঁড়ায়। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫,৪৪৭ পয়েন্ট। এ সময়ে ডিএসি দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে যায় 40.8%। চলতি সপ্তাহেও সূচকের পতন অব্যাহত রয়েছে। শঙ্কা কাটিয়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখী হলেও ঘুরে দাঁড়ানোর অনিশ্চয়তায় রয়েছেন। কোটা আন্দোলনের কারণে শেয়ার বাজারে ভীষণভাবে প্রভাবিত করছে। এখন সামনের দিকে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। সামনে এটাকে নিয়ে বাজার কোন দিকে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত। কয়েকদিন যাবত যে ইন্টারনেট বন্ধ ছিল, এর জন্য আমাদের হয়তো টাইম লস হয়েছে, কিন্তু এরপরে যে এখন আবার নতুন করে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এখন তো আমরা লস দিচ্ছি। তবে ব্রোকার হাউসের প্রতিনিধিরা আশা করছেন সংকট কাটিয়ে লেনদেনে গতি ফিরবে।
যারা কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এখানে দৃষ্টি দেওয়া দরকার। আমরা এখনও আশাবাদী যে মার্কেটটা মনে হয় নেক্সট উইক থেকে আবার রিটার্ন দিতে পারে, সেটা খুব ভালো দিকে। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও পতন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ফ্লোর প্রাইস চালু করা সহ বেশ কিছু বিষয়ে তাগিদ দেন তিনি। দুটো ক্ষতির বিষয় আছে, একটা হচ্ছে সরাসরি আর্থিক ক্ষতি 2.5-3 হাজার কোটি টাকা এই কয়দিনে, আর এর পাশাপাশি এখন অনিশ্চয়তার কারণে যেটা হচ্ছে যে তারা তো আসলে জানতে পারছে না বা বুঝতে পারছে না যে আসলে কখন আবার শেয়ার বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। 3টা জায়গাতে একটু হাত দিতে হবে। একটা তো ডেফিনেটলি ফ্লোর প্রাইস, এটা সাময়িকভাবে আসলে এটা শুরু করতে হবে অন্তত পতনটা ঠেকানোর জন্য। আর দ্বিতীয়টা হলো যে এখানে আসলে যে লেনদেনের সময়টা এটা কম করে দেওয়া, আর একই সঙ্গে যে কোথাও কোনো রকমের কোনো নেতিবাচক কেউ আছে কিনা, কোনো একটা চক্র কাজ করছে কিনা, সিন্ডিকেট আছে কিনা, সেগুলো দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরাফাত ইসলাম শুভ, ETN নিউজ, ঢাকা। এবারে দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে প্রথম আলো। প্রথম আলোতে প্রথমে যে শিরোনামটি বড় আকারে এসেছে সেটি হচ্ছে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়, বাস্তবায়ন 2-1 দিনের মধ্যে। এছাড়া মন্ত্রিসভার বৈঠক নিয়ে একটি শিরোনাম আকারে এসেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ শোক। এছাড়া জাতিকে নিয়ে মশকরা করবেন না, হাইকোর্টের বলা একটি প্রতিবেদনকে নিয়ে তারা একটি বড় আকারে শিরোনাম করেছে, যেখানে বলা হয়েছে জাতিকে নিয়ে মশকরা করবেন না, এক শুনানিতে এ মন্তব্য করেছেন হাইকোর্ট। এবারে যাচ্ছি সমকালে। সমকালে বড় আকারে যে শিরোনামটি এসেছে, গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শিরোনাম আকারে এসেছে, যেখানে বলা হয়েছে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, আটক 1.5 শতাধিক। এবারে যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠে শিরোনাম আকারে এসেছে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক, মন্ত্রীদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর, ছাত্রদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ এবং সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি 10 দিনে গ্রেপ্তার প্রায় 8,000, 6 সমন্বয়কের বিবৃতি জোর করে দেয়া হয়নি স্বজনরা। এবারে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকে শিরোনাম আকারে এসেছে সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলা হয়েছে নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক। এবং পাশাপাশি নিচে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, জাতিকে নিয়ে মশকরা করবেন না, আন্দোলনরত ছাত্রদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। এবারে যাচ্ছি যুগান্তরে। যুগান্তরের শিরোনাম আকারে এসেছে 6 সমন্বয়ককে শিগগিরই পরিবারের কাছে দেয়া হবে ডিবি প্রধান। পাশাপাশি সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত, সব দল নিয়ে বসার পরামর্শ। এবারে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিনে বড় আকারের শিরোনাম হয়ে এসেছে ফের বিক্ষোভ চেষ্টা সংঘর্ষ, রাজধানীতে পুলিশ বাধায় পণ্ড, চট্টগ্রামে সংঘাত আটক, বরিশালে হামলা, রাজশাহী, সিলেট, যশোরে অবরোধ মিছিল, কয়েক জায়গায় আন্দোলন প্রত্যাহার। এছাড়া ঢাকায় নাশকতার 243 মামলা, গ্রেপ্তার 2822, রিমান্ডে শিমুল, মাহতাব, নীরব সহ 9 জন। এবারে যাচ্ছি কালবেলাতে। কালবেলাতে শিরোনাম আকারে এসেছে শিক্ষার্থীদের আন্দোলনের দোটানা, অনেক নেতা প্রত্যাহার করলেও কর্মসূচি চালিয়ে যেতে চান অন্যরা। পাশাপাশি ঢাকায় হঠাৎ গুমোট পরিস্থিতি, বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের রাস্তায় নামার চেষ্টা, আটক শতাধিক, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেশ রূপান্তরে যাচ্ছি। দেশ রূপান্তরের শিরোনাম আকারে এসেছে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন, কারফিউ আরও 15 থেকে 30 দিন রাখার প্রস্তাব। পাশাপাশি গ্রেপ্তার আতঙ্কে চিকিৎসা রেখেই হাসপাতাল ছাড়ছেন অনেকে। এবারে যাচ্ছে আজকের পত্রিকাতে। আজকের পত্রিকায় তারা শিরোনাম আকারে করেছে শিক্ষার্থীরা আবার সড়কে, জেলায় জেলায় বিক্ষোভ এবং কোটা কোনো ইস্যু না, এটা জঙ্গিবাদী কাজ। বণিক বার্তাতে যাব। বণিক বার্তায় শিরোনাম আকারে এসেছে রিজার্ভ রপ্তানির পর রাজস্ব আয়ের হিসাবেও বড় অসঙ্গতি। এনবিআর বলছে বিদায়ী 2023-24 অর্থ বছরে রাজস্ব আহরণ 3,82,000 কোটি টাকা, সিজিএর তথ্যে 2,85,000 কোটি টাকা। পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। এবার যাচ্ছি দ্য ডেইলি স্টারে।
ডেইলি স্টারের শিরোনাম আকারে এসেছে, গভর্নমেন্ট সেট টু ব্যান জামাত শিবির, 14 পার্টি ক্যাবিন মেক্স ইউনানিমাস রিকমেন্ডেশন গ্যাজেট উইদিন 2 days, পাশাপাশি ডোন্ট মক দ্য নেশন। শেষ যে পত্রিকাটি আমার হাতে আছে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এখানে শিরোনাম আকারে এসেছে বড় আকারে, বায়ার্স কনসার্নড ওভার ইন্টারনেট স্পিড, শিপমেন্ট ডিলেজ, পোর্ট কনজেনশন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সারা দেশেই চলেছে হামলা, ভাঙচুর, আগুন সন্ত্রাস। তবে নরসিংদীর জেল ভাঙার ঘটনায় স্তম্ভিত ছিল দেশ। নরসিংদীর 9টি সরকারি দপ্তর সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার ক্ষতি কমপক্ষে 100 কোটি টাকা। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন কিংবা লিবিয়ার কোনো শহরের এই দৃশ্য। বাস্তবে সন্ত্রাসী হামলার শিকার নরসিংদী শহর। গত 19 জুলাই ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া দুর্বৃত্তরা ভেঙে ফেলে জেলা কারাগার। অস্ত্র, গুলি লুটপাট করে চিহ্নিত জঙ্গি সহ সাধারণ কয়েদিদের পালানোর সুযোগ করে দেয় তারা। হাতের মধ্যে বোম, বড় বড় দাও, ছুরি, লাঠি, রাখাইয়া ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে যা আছে গ্লাস এটি সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। দুর্বৃত্তদের মূল টার্গেট ছিল প্রশাসনিক কেন্দ্রগুলো। প্রায় একই সময়ে জেলা পরিষদ, ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, মাধবদ্বীপ পৌরসভা, নরসিংদী কৃষি বিপণন কার্যালয় সহ বেশ কিছু স্থাপনায় চলে তাণ্ডব। বেসরকারি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয় নাশকতাকারীরা। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদ্বীপ পর্যন্ত 20 কিলোমিটারে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরা অবশ্যই দুষ্কৃতিকারী এবং দেশদ্রোহী। এরা কোনোভাবেই দেশের সুসন্তান নয় এবং তারা ছাত্রর কোনো ছিন্নভিন্ন নয় এবং এরা অবশ্যই অন্য ধরনের লোক। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে তাণ্ডব চালিয়েছে, যেটা স্বাধীনতার পরে পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাধবদ্বীপ ইউনিয়ন পরিষদের মধ্যে কোনো কিন্তু আক্রমণ, ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। অভাবনীয় সেই ধাক্কা সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন। হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় 11টি মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার অন্তত 250। জামাত শিবির এই চক্র, তারা তো আসলে স্বাধীনতায় বিশ্বাস করে না। মূলত সরকারের যে সমস্ত গুরুত্ব স্থাপনাগুলো, এগুলোতে তারা আক্রমণ চালিয়েছে, তো সেগুলোকে তারা অগ্নিসংযোগ করেছে। আমাদের 85টা অস্ত্র লুট হয়েছে, সেগুলো আমরা কত দ্রুত উদ্ধার করতে পারি, যে 826 জন যে বন্দীরা বেরিয়ে গেল তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে একটু অভয় দিয়ে তারা যেন আত্মসমর্পণ করে সেইটুকু ব্যবস্থা করে, এটা ছিল আমাদের জেলা প্রশাসনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। জেলা শহরটির গায়ে এখন শত কোটি টাকার ক্ষতচিহ্ন। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এই নাশকতার রেশ কতদিনে কাটিয়ে ওঠা যাবে প্রশ্ন জেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন্যার পর টানা কারফিউতে ধস নেমেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। জেলার কাপড়ের মোকামগুলো ক্রেতাশূন্য। মাস জুড়ে কারখানা বন্ধ থাকায় কর্মহীন অসংখ্য শ্রমিক। বড় ধরনের ক্ষতির মুখে কারখানা মালিকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর ও শাহজাদপুর চৌহালি তাঁতপল্লীর এমনই হাল অবস্থা। মাসখানেক আগেও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর ছিল এই এলাকা। সেই জায়গায় এখন ক্রেতাশূন্য। চলতি মাসের শুরু থেকে যমুনা নদীতে 3 দফা পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী উপজেলার কয়েকশো তাঁত কারখানায় পানি ঢুকে পড়ে। বন্ধ হয়ে যায় তাঁত কারখানাগুলো, বেকার হয়ে পড়েন শ্রমিকরা। পানি নেমে গেলে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতির মাঝেই দেশ জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ যেন মরার উপর খাড়ার ঘা। এতে ধস নামে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। কাপড় নিয়ে গেলে কোনো ব্যাপারই নাই, আবার সেই যে হাটে যাবে যাইতেও ভয়, আসতেও ভয়। হাটে লোকজন নাই, বহুল পার্টি আইছে কিন্তু এখন গাড়ি ঘোড়া বন্ধ দেখে এবং কোনো লোকজনই নেই। আবেদন সরকারের কাছে যে আমাদের যদি কোনো ব্যবস্থা করে দিত, তার শিল্পকে সুবিধা দিলে আমাদের তো কাজ হইতো, আমরা কাজ পাইতাম। বন্যা এবং কারফিউর কারণে যে ক্ষতি তা কাটিয়ে উঠতে তাঁত মেলার আয়োজনের পাশাপাশি তাঁত পণ্য বাজারজাতকরণের নানা উদ্যোগের কথা জানান এই কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে আমাদের যে হ্যান্ডলুম,
আমাদের যে তাঁতিরা যে লুঙ্গি বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, গামছা বানাচ্ছে, এটা নিয়ে আমরা বিশেষ একটা প্রচার করব। সেই সাথে আমরা চেষ্টা করব যে সরকারি কোনো সহায়তা দেওয়া যায়। আমরা মেলার মাধ্যমে বিভিন্ন তাঁতিদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে মেলা দেখাচ্ছি। সেখান থেকে আমাদের বিভিন্ন বায়ার, তাদের যদি পছন্দ হয় তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে তারা সেভাবে পণ্য কিনছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের ভূমিকা অপরিসীম। এই শিল্পকে টিকিয়ে রাখতে জোরালো উদ্যোগ নেওয়ার দাবি এই শিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। অতি খরায় এমনিতেই আমের ফলন কম, তার উপর কোটা সংস্কার আন্দোলন ও কারফিউতে 1 সপ্তাহের বেশি বেচাকেনা বন্ধ। ব্যাপক ক্ষতির মুখে রাজশাহীর আম চাষি ও ব্যবসায়ীরা। রাজশাহী অঞ্চলে আমের মৌসুম শেষের দিকে, 90% আম গাছ থেকে পাড়া হয়ে গেছে। তবে শাটডাউন আর কারফিউতে বিক্রি বন্ধ থাকায় আড়তেই পচে নষ্ট হয়েছে হাজার হাজার কেজি আম। অনেকের আম নষ্ট হয়েছে বাগানেই। জেলার শত শত বাগান মালিক ও আম ব্যবসায়ী অনলাইনে আম বিক্রি করেন। ইন্টারনেট না থাকায় তাদের ব্যবসাও বন্ধ ছিল। পাশাপাশি যান চলাচল ও কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় এবার রাজশাহীর আম বাগানি আর ব্যবসায়ীদের পড়তে হয়েছে ব্যাপক লোকসানের মুখে। জেলায় বাগান মালিক, শ্রমিক, পাইকার, আড়তদার মিলে লক্ষাধিক মানুষ আম ব্যবসার সঙ্গে জড়িত। এবারে দেশের বাইরের খবর। ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় সোমবার রাস্তায় নেমে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। আশেপাশের এলাকা জড়ো হয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে পুলিশ। এদিকে নির্বাচনে স্বচ্ছতা প্রকাশে ভোট কেন্দ্রের রেকর্ড প্রকাশের আহ্বান জানিয়েছে ল্যাটিন আমেরিকার দেশগুলোর পাশাপাশি বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ। এর আগে নির্বাচনে 73.2% ভোট পাওয়ার দাবি করে ফলাফলকে প্রত্যাখ্যান করেন দেশটির প্রধান বিরোধী এডমান্ডো গঞ্জালেস। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে তিনি বলেন, দেশের বেশিরভাগ এলাকাতেই বিরোধী দলীয় প্রতিনিধিদের নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনী ফলাফল স্বাধীনভাবে যাচাই করতে দেয়া হয়নি। শেষ করব সকাল 9টা নিউজ আওয়ার। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক। নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, 14 দলের বৈঠকে সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। অস্থিরতার প্রভাব, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। নরসিংদীতে নাশকতায় কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি। বন্যার পর টানা কারফিউ, ধস নেমেছে সিরাজগঞ্জের তাঁত শিল্পে। ভেনেজুয়েলায় নির্বাচনকে ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।